সকাল ৮টা বাজতে না বাজতেই মধু সুন্দর একটা শাড়ি পরে সাজগোজ করে তৈরি হয়ে নেয়। ইতিমধ্যে বাড়ির বাইরে অটোওয়ালা রতন অটো নিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই মধু বড় একটা ট্রাভেল ব্যাগ নিয়ে নিজের ঘরের বাইরে বেরিয়ে আসে। তাকে দেখেই পদ্মাবতী দেবীর চোখ মুখের আদল একেবারে বদলে যায়। বাবা, আজকেও ড্যাং ড্যাং করে সংসেজে বাপের বাড়িতে যেতে হবে? আচ্ছা, প্রত্যেক সপ্তাহে বাপের বাড়িতে যাওয়ার কি কোনো মানে হয়? রবিবার আসলেই তুমি তো সংসার ধর্ম থেকে ছুটি নাও। এই সাত সকালে চা করতে গিয়ে আমি হাতটা পুড়িয়ে বসে আছি। এখন আমি দুপুরের রান্নাটা করব কিভাবে? এ বাবা, আপনার হাত পুড়ে গেছে? একটু সাবধানে কাজ করবেন তো। দাঁড়ান, আমি আপনার হাতে মলম লাগিয়ে দিয়ে যাচ্ছি। কই দেখি কোথায় পুড়েছে। থাক, অত ন্যাকামি করতে হবে না। আমার যখন আজকে হাত পুড়ে গেছে তখন আর আজকে তোমাকে বাপের বাড়িতে যেতে হবে না। আমি এই হাত নিয়ে মোটেই রান্না বান্না করতে পারবো না। প্রত্যেক রবিবারেই তো তুমি বাপের বাড়িতে যাচ্ছ। এক সপ্তাহ না গেলে তুমি মারা যাবে না। না না মা, আমাকে তো যেতেই হবে। সারা সপ্তাহ আমি মুখ বুঝিয়ে আপনাদের সেবা করি, কিন্তু সপ্তাহে একটা দিন আমাকে আটকাবেন না। আমার মা ওই বাড়িতে একা থাকে। রবিবারের জন্যই আমার মা সারা সপ্তাহ অপেক্ষা করে বসে থাকে। সপ্তাহে একটা দিনই তো আমি আমার মায়ের সাথে সময় কাটাই। তাই এই দিনটাই আমি কারোর কথা শুনবো না। এই বলে মধু ব্যাগ নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায়। কিন্তু মধুর কথাবার্তা শুনে তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মায়ের কেমন যেন সন্দেহ হয়। তাই তারা ব্যাপারটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে বসে। ঠিক এমন সময় প্রকাশ ঘুম থেকে উঠে আসে। মধু, চা দাও তাড়াতাড়ি, সেলুনে যাবো চুল কাটতে। আজকে কি বার জানিস না? তোর বউ প্রত্যেক রবিবারের মতো ড্যাং ড্যাং করে আজকেও মায়ের বাড়িতে চলে গেল। এদিকে আমার চা বানাতে গিয়ে হাত পুড়ে গেছে। একবারও তার ফিরে তাকানোর মতো সময় ছিল না। মায়ের বাড়িতে যাই নাকি অন্য কোথাও যাই, আমার তো খুব সন্দেহ হয়। আচ্ছা, তোর বউ অত বড় ব্যাগে করে কি নিয়ে যায় তুই কি কখনো জিজ্ঞাসা করেছিস? আরে মা, ওই ব্যাগে ওর প্রয়োজনীয় জিনিসপত্র থাকে। ওর পছন্দের গল্পের বইপত্র, মেকআপ প্রোডাক্ট, শাড়ি, জামা কাপড়, ওই সব কিছু। হয়তো মায়ের বাড়িতে গিয়ে ওর মায়ের সাথে বাইরে ঘুরতে যায়, তাই সব নিয়ে যায়। অন্ধের মতো বউকে বিশ্বাস করছিস তো? দেখিস একদিন তোর বউ কোনো কাণ্ড না করে বসে। আমার তো তোর বউয়ের চালচলন মোটেই পছন্দ হয় না। মায়ের মুখে এমন কথা শুনে প্রকাশের আর কিছু বলার থাকে না। সে চুপচাপ চা নিয়ে নিজের ঘরে চলে যায়। আর এদিকে পদ্মাবতী দেবী নিজের হাতের ব্যান্ডেজও খুলে দেয়, কারণ মোটেও তার হাত পুড়ে যায়নি। সে যাতে তার বৌমাকে বাপের বাড়িতে যেতে দিতে না পারে সেই জন্যই হাত পুড়ে যাওয়ার নাটক করে। এরকম প্রত্যেক রবিবারেই পদ্মাবতী দেবী এবং হরিহর বাবু কোনো না কোনো অজুহাতে মধুকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মধুকে কেউ আটকাতে পারে না। রবিবারে মধু কারোর কোনো কথা শোনে না। সে রবিবার আসলেই সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে যায় আর রাত্রিবেলা আবার বাড়িতে ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে ২-১ মাস কেটে যায়। এমনই একদিন রবিবারে বলি, পদ্মা, কিরে পদ্মা, এই জগতে আছিস নাকি অন্য কোনো প্ল্যানেটে চলে গেছিস? তোর বাড়ির বৌমা কি করে বেড়াচ্ছে সেদিকে কি কোনো হুঁশ আছে? প্রত্যেক রবিবারে সেজে গুছে বড় ব্যাগ নিয়ে অটো করে তোর বৌমা কোথায় যায়? আদেও কি বাপের বাড়িতে যায় নাকি অন্য কোনো ছেলের সঙ্গে চক্কর চলছে? এই একদম আবল তাবল কথা বলবি না বলে দিচ্ছি বুলটি। তুই জানিস না আমার বৌমার বাবা, ভাই, বোন কেউ নেই। অত বড় বাড়িতে বৌমার মা একা থাকে। তাই আমার বৌমা বেচারি বুড়ি মায়ের সঙ্গে সময় কাটানোর জন্য প্রত্যেক রবিবারে মায়ের বাড়িতে যায়। তোর বৌমা তোকে পুরোপুরি অন্ধকারে রেখেছে। তোর বৌমার মায়ের বাড়ি তো রঘুপাড়ার ৩ নম্বর গলিতে। কিন্তু আমি আজকেই দেখলাম তোর বৌমা অটো করে ৩ নম্বর গলিতে না ঢুকে সোজা ৫ নম্বর গলি থেকে মেন রোডের দিকে উঠে গেল। এর থেকে কি বোঝা যায় তোর বৌমা মায়ের বাড়িতে নয়, নিশ্চয়ই অন্য কোথাও যায়। এমন কথা শুনে পদ্মাবতী দেবী মনে মনে খুবই রেগে যায় আর সে তার বৌমার বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। রাত্রিবেলা মধু যখন বাড়িতে ফিরে আসে তখন, বৌমা, তুমি প্রত্যেক রবিবারে বাপের বাড়িতে যাওয়ার নাম করে কোথায় যাও সত্যি কথা বলো তো? কারণ আজকে বুলটি দেখেছে তুমি তোমার মায়ের বাড়ির দিকে নয় বরং মেন রোডের দিকে গেছো। ওই অটোওয়ালার সঙ্গে তুমি কোথায় যাও? শাশুড়ি মায়ের কথা শুনে মধু একটু ঘাবড়ে যায়।
না না, আসলে আমার মায়ের ওষুধ শেষ হয়ে গিয়েছিল বলে আমার মা আমাকে ওষুধ কিনে নিয়ে যেতে বলেছিল, কিন্তু ডাক্তার এমন এমন ওষুধ লিখেছে ওই ওষুধগুলো আশেপাশে কোথাও পাওয়া যাচ্ছিল না, তাই আমাকে নারায়ণপুরে যেতে হয়েছিল মায়ের ওষুধ কিনতে। ওই অটোওয়ালা রতনকে নিয়ে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে আমি সোজা মায়ের বাড়িতেই গিয়েছিলাম। মধুর কথা শুনে তার শাশুড়ি মা মোটেই বিশ্বাস করতে পারে না, তাই সে এবার বৌমার পিছনে সিআইডি হয়ে ঘুরে বেড়াবে বলে ঠিক করে। দেখতে দেখতে এভাবে এক সপ্তাহ কেটে যায়। রবিবারে সকাল 7টার মধ্যেই অটোওয়ালা রতন মধুর শ্বশুরবাড়ির সামনে এসে হাজির হয়। তখনই পদ্মাবতী দেবী নিজের কাজে লেগে পড়ে। সে শাড়ির আঁচলের মধ্যে 1000 টাকা নিয়ে রতনের কাছে চলে যায়। এই যে অটোওয়ালা, তোমার কাছ থেকে আমার কিছু ইনফরমেশন চাই। আমার বৌমা প্রত্যেক রবিবারে কোথায় যায় তুমি যদি আমাকে বলো তাহলে আমি তোমাকে 1000 টাকা বকশিস দেব। এই দেখো 500 টাকার দুটো করকরে নোট। বলো, আমার বৌমা কি সত্যি মায়ের বাড়িতে যায়? ক্ষমা করবেন কাকিমা, আমাকে টাকার লোভ দেখাবেন না। আপনি আমাকে 1000 টাকা কেন, যদি 1 লক্ষ টাকা হতেন আমি কারোর পার্সোনাল ইনফরমেশন এই দিক থেকে ওই দিকে করতে পারবো না। কেননা আর যাই হোক না কেন, রতন কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না, বুঝেছেন? বাবা, তোমার তো দেখছি ঘ্যামই আলাদা। যাই হোক, তুমি যেহেতু কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না বলছো, তাহলে আমার কথাটাও রেখো। আমি যে তোমাকে বৌমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করেছি সেটা আমার বৌমাকে জানিও না। এই বলে পদ্মাবতী দেবী ঝটপট বাড়ির মধ্যে ঢুকে পড়ে, কারণ অটোওয়ালাকে জিজ্ঞাসা করেও কোনো কাজ হয় না। কিছুক্ষণের মধ্যেই মধু রান্নাঘর থেকে বড় বড় বেশ কয়েকটা টিফিন গাড়ি নিয়ে বেরিয়ে আসে, যা দেখে পদ্মাবতী দেবী বলে, কি ব্যাপার, আজকে আবার শ্বশুর বাড়ি থেকে রান্না বান্না করে মায়ের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে নাকি? ভোরবেলা থেকে দেখলাম রান্নাঘরে ঢুকে খুটুর খুটুর করেই চলেছ। এত বড় বড় টিফিনের মধ্যে কি ভরেছ? আসলে আজকে আমার মায়ের জন্মদিন, সেই জন্য আজকে আমি বাড়ি থেকে মায়ের জন্য খাবার দাবার রান্না করে নিয়ে যাচ্ছি। এই টিফিনগুলোতে লুচি আছে, আলুর দম আছে, ঘুগনি আছে, ফ্রাইড রাইস আছে আর চিকেন কষা আছে। ওরে বাবা, এতদিন ধরে আমি বলেছি রবিবার করে মায়ের বাড়িতে যাওয়ার আগে আমাদের জন্য রান্না বান্না করে রেখে যেতে, কিন্তু তুমি কোনোদিনও ভোরবেলা উঠে রান্নাঘরে যেতে পারোনি, আর আজকে মায়ের জন্য এত কিছু রান্না করে নিলে। তা বলি, তোমরা মা আর মেয়ে মিলে কত খাবার খাবে যে তুমি এতগুলো টিফিন নিয়েছো? না, আসলে আমার মা আজকে ওনার কয়েকজন বান্ধবীকে বাড়িতে নিমন্ত্রণ করেছে, সেই জন্য আমি একটু বেশিই খাবার নিয়ে যাচ্ছি। আচ্ছা মা, আমি এবার আসি, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। এই বলে মধু তাড়াতাড়ি করে টিফিনগুলো ব্যাগের মধ্যে ভরে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে পড়ে। প্রত্যেক রবিবার আসলেই আমি কেমন যেন টেনশনে পড়ে যাই। দিনের পর দিন আমার শাশুড়ি মাটা বড্ড চালাক হয়ে যাচ্ছে। প্রত্যেক রবিবারে এভাবে মিথ্যা কথা বলে বাড়ি থেকে বেরোতে আমার আর ভালো লাগে না। জানি না কতদিন আমি এভাবে আমার কাজটা চালাতে পারবো। এই বলে মধু তার মাকে ফোন করে এবং মেন রোডে দাঁড়িয়ে থাকতে বলে। কিছুক্ষণের মধ্যেই মধু তার মাকে অটোতে তুলে নেয়। প্রায় আধ ঘন্টা পর মধু এবং তার মা এক অনাথ আশ্রমে গিয়ে পৌঁছায়। আসলে প্রত্যেক রবিবারে মধু মোটেও তার মায়ের বাড়িতে যায় না, বরং সে তার মাকে সঙ্গে নিয়ে এক অনাথ আশ্রমে যায়। সেখানে মধু সপ্তাহে একদিন মধু ওই ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা শেখায়, তাদের প্রয়োজনীয় বইপত্র, খাতা, পেন ইত্যাদি কিনে দেয়, আর প্রত্যেক রবিবারেই তাদের পছন্দের খাবার দাবার রান্না করে নিয়ে যায়। মধু এবং তার মা নিজে হাতে বাচ্চাদের খাবার পরিবেশন করে খাওয়ায়। বল্টু, আজকে তো তোমার জন্মদিন, সেই জন্য আজকে কিন্তু তোমাদের সবার জন্য আমি অনেক ভালো ভালো খাবার রান্না করে এনেছি। চলো আজকে আমরা একটু পড়াশোনা করে নিই, তারপর আমরা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করব। তারপর কিন্তু বল্টুর জন্য একটা সারপ্রাইজও আছে। এমন সময় পদ্মাবতী দেবী মধুর মা কমলিকা দেবীকে ফোন করে, যা দেখে মধু এবং তার মা ভয় পেয়ে যায়। তোর শাশুড়ি মা নিশ্চয়ই তোর উপর সন্দেহ করছে, আমাকে তো কোনোদিনও ফোন করে না, আজকে তাহলে হঠাৎ করে ফোন করছে কেন? আমার মনে হয় আজকে তোমার জন্মদিন বলেছি বলে আমার শাশুড়ি মা তোমাকে উইশ করার জন্য ফোন করছে। তুমি সাইডে গিয়ে ফোনটা ধরো, ফোন না ধরলে উনি আরো বেশি সন্দেহ করবে। এই শুনে কমলিকা দেবী অনাথ আশ্রমের বাইরে বেরিয়ে পদ্মাবতীর ফোনটা রিসিভ করে। হ্যালো দিদি, আমার বৌমাকে একবার ফোনটা দিন তো, খুব দরকার। ওর ফোনে আমি অনেকবার ফোন করেছি কিন্তু নট রিচেবল বলছে। না না, আসলে আমার মেয়ে তো এখন বাড়িতে নেই, আজকে আমার জন্মদিন তো, সেই জন্য মনে হয় আমার মেয়ে কেক কিনতে গেছে।
মায়ের জন্মদিন বলে মেয়ে আজকে খুব ব্যস্ত আছে, ও বাড়িতে আসুক, আমি আপনাকে ফোন করতে বলবো। এই বলে কমলিকা দেবী তাড়াতাড়ি ফোন কেটে দেয়। কিন্তু এতে করে পদ্মাবতী দেবীর সন্দেহ আরো গাঢ় হয়ে ওঠে, কারণ সেদিন মধু কিছুতেই তার শাশুড়ি মাকে ফোন করে না। যেহেতু তারা অনাথ আশ্রমে থাকে, তাই শাশুড়ি মায়ের সঙ্গে ফোনে কথা বলার মতো পরিবেশ সেখানে থাকে না, কারণ বাচ্চারা ভীষণই চিৎকার চেঁচেমেচি করে। কিন্তু পদ্মাবতী দেবীও কম নয়। পরের রবিবারে মধু যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, তখন পদ্মাবতী দেবী তার স্বামী এবং ছেলেকে নিয়ে মধুর পিছু নিতে শুরু করে। আজকে তোর বউয়ের আসল রূপ আমি তোকে দেখাবো। ওই দেখ, অটোটা মেন রোডে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, নিশ্চয়ই কোনো ছেলের জন্য অপেক্ষা করছে। ওর কোনো পরপুরুষের সঙ্গেই চক্কর চলছে, আমি শিওর। কিছুক্ষণের মধ্যেই মধুর মা কমলিকা দেবী সেখানে আসে এবং সোজা অটোতে উঠে পড়ে। প্রায় আধ ঘন্টা ধরে পিছু নেওয়ার পর তারা মধু এবং তার মাকে সেই অনাথ আশ্রমে প্রবেশ করতে দেখে, যা দেখে প্রকাশ এবং তার বাবা মা খুবই অবাক হয়। বাচ্চারা, আমি আজকে তোমাদের জন্য খাতা, পেন, পেন্সিল, ড্রয়িং বুক, পেন্সিল বক্স আরো অনেক কিছু এনেছি। তোমরা সবাই লাইনে এক এক করে দাঁড়িয়ে পড়ো। মধু, তুমি তাহলে প্রত্যেক রবিবারে এই অনাথ আশ্রমে আসো? তুমি এতদিন সত্যিটা বলনি কেন? প্রায় 6 মাস ধরে তুমি মিথ্যা কথা বলে এই অনাথ আশ্রমে আসছো, কিন্তু কেন? তুমি তো খুব ভালো সমাজসেবামূলক কাজ করছো, তাহলে সত্যিটা লুকিয়ে রাখার কি দরকার ছিল? আমি বাধ্য হয়েছি প্রকাশ, কারণ বিয়ের পরপরই আমি তোমার বাবা মাকে বলেছিলাম আমি কিছু সমাজসেবামূলক কাজ করতে চাই। কিন্তু তোমার মা আমাকে বলেছিল আমার ছেলে আম্বানি নয়, যে আমার ছেলের টাকা ধ্বংস করার জন্য তুমি সমাজসেবামূলক কাজ করবে। বাড়ির বউ হয়ে রাস্তায় বেরিয়ে লোকের সেবা করতে হবে না। সেই জন্যই আমি সত্যিটা লুকিয়ে রেখেছিলাম, কারণ তোমার বাবা মায়ের মন মানসিকতা খুবই খারাপ। বাবা মা, আপনারা হয়তো ভাবছেন আমি প্রকাশের টাকা দিয়ে সমাজসেবামূলক কাজ করছি, এটা কিন্তু একেবারেই ভুল ভাবছেন। আমি আর আমার মা আমার বাবার পেনশনের টাকা দিয়েই কিন্তু এই কাজটা করে থাকি। হ্যাঁ, আপনারা যদি আমার মেয়েকে একটু সাপোর্ট করতেন, তাহলে আমার মেয়ে কখনোই আপনাদের মিথ্যা কথা বলতো না। ও সাপোর্ট পায়নি বলেই এরকম মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছে। এমন কথা শুনে প্রকাশের বাবা মা ভীষণই লজ্জিত হয়ে পড়ে। তারা যখন সেই অনাথ আশ্রম ঘুরে ঘুরে নিষ্পাপ অনাথ বাচ্চাদের দুঃখ কষ্ট দেখে, তখন তাদের মনটাও কেমন যেন কেঁদে ওঠে, কারণ এর আগে তারা কখনো কোনো অনাথ আশ্রমে যায়নি। তাই এবার তারা তাদের বৌমাকে সাপোর্ট করবে বলে ঠিক করে। পরের রবিবারে মধু ঘুম থেকে ওঠার আগেই পদ্মাবতী দেবী বাচ্চাদের জন্য খাবার তৈরি করে রেখে দেয়। বৌমা, আমি খুব বেশি কিছু রান্না করতে পারিনি, কিন্তু বাচ্চাদের জন্য পায়েস আর লুচি বানিয়েছি। আজকে আমিও তোমার সঙ্গে অনাথ আশ্রমে যাব। আর হ্যাঁ বৌমা, তোমাকে আর লুকিয়ে লুকিয়ে শুধুমাত্র রবিবারে অনাথ আশ্রমে যেতে হবে না। তুমি যখন চাইবে তখনই তুমি অনাথ আশ্রমে বাচ্চাদের কাছে যেতে পারো। তোমাকে সন্দেহ করার জন্য পারলে আমাকে ক্ষমা করে দিও বৌমা, আমি আমার সোনার টুকরো বৌমাকে চিনতে পারিনি। কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনে একটি বুড়িকে সবসময় দেখা যেত। তার পরনের শাড়িটা ছিল পুরানো, ছেঁড়া ফাটা এবং খুবই নোংরা। মাথার চুল একেবারে উস্কো খুস্কো। তাকে দেখে মনে হতো দীর্ঘকাল ধরে সে স্নান পর্যন্ত করেনি। সারাদিন বুড়িটা প্ল্যাটফর্ম নাম্বার 2-তে বসে থাকত। কি যেন সারাক্ষণই চিন্তা করত সে। মাঝে মধ্যে নিজের সঙ্গে আপন মনে কথাও বলতো। কেউ কেউ তাকে পাগল ভেবে কিছু খাবার দিলে সে খেয়ে নিত, আবার কখনো সে আবর্জনা থেকে খাবার কুড়িয়েও খেত। সে কে, কোথা থেকে এসেছে এবং তার এরকম অবস্থায় বা কেন হয়েছে কেউই সেটা জানত না। রোজের মতো আজও সে তার অতীতের চিন্তায় বিভোর ছিল। দেখুন শাশুড়ি মা, এখানে থাকতে হলে আমাদের হিসাব মতো চলতে হবে, হ্যাঁ, না হলে আপনি আপনার অন্য ঠিকানা খুঁজে নিন। আহা ফুলমণি, তুমি এমন কেন বলছো? মা অন্য ঠিকানা কেন খুঁজবে? তুমি বেশি ফটর ফটর করো না। মা কোনোদিনও ভেবেছে আমাদেরকে নিয়ে? যদি ভাবতো তাহলে 2 ছেলের জন্য মাত্র 2টো রুম তৈরি করে রাখতো না। তোমাদের জন্য অন্তত 2টো বড় বড় বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব করে রাখতো। বৌমা, আমি এত টাকা কোথায় পাবো বলো? তুমি তো জানো আমি একজন সামান্য স্কুল টিচার, আর আমার ইনকামও অনেক কম। আমি কিভাবে? বাবা বাবা, ইনকাম কম? আপনার মতো স্কুল টিচারগুলো আজকাল কোচিং ক্লাস, টিউশন ক্লাস, প্রাইভেট ক্লাস চালিয়ে চালিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে। আর
আজীবন ফ্রিতে শিক্ষাদান করে গেলেন। কি একেবারে দেশের জন্য মহৎ কাজ করে ফেলেছেন। আরে দিদি, তুমিও না জানো না আমাদের শাশুড়ি মায়ের গরিব বাচ্চাদের প্রতি দরদ মায়া উতলে ওঠে, আর নিজের ছেলে বৌমাদের প্রতি কোনো টান ভালোবাসা কিছুই নেই। হ্যাঁ, দুই বৌমার মুখে এরকম কথা শুনে মালবিকা দেবী মনে মনে খুব কষ্ট পায়, কিন্তু এটা এখন তার জীবনের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। প্রত্যেকদিন তাকে সবাই মিলে অপমান করত। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। একদিন, দেখো মা, রোজ রোজ বাড়িতে এমন খিটির আর ভালো লাগছে না আমার। বাবা প্রতাপ, আমি কোথায় খিটির খিটির করি বল? দুই বৌমাই তো রোজ রোজ। বাবা বাবা, আমাদের পিঠ পিছনে ছেলের কানে বিষ ঢালা হচ্ছে, তাই তো? ছেলেকে উস্কানো হচ্ছে, তাই না? আমার কথা শোনো প্রতাপ, এই বুড়িকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এমনিতেও তো চাকরি থেকে রিটায়ার হয়ে গেছে। মাস গেলে যাও বা 1000 খানেক টাকা পাওয়া যেত, এখন সেটাও পাওয়া যাবে না। দেখো রোহিত, আমি একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, এই বাড়িতে হয় এই বুড়ি থাকবে, না হলে আমি থাকবো। এই দুটোর মধ্যে যে কোনো একটা বেছে নাও তুমি। তোমরা এরকম করে কেন বলছো? এই বাড়িটা কি আমার নয় বলো? আপনার বাড়ি ছিল, এখন আর নেই, বুঝলেন? আপনি নিজেই তো এই বাড়িটা আমাদের নামে লিখে দিয়েছেন, আর তার বদলে আমাদের থেকে 50 লাখ টাকাও নিয়েছেন। 50 লাখ টাকা আমি কবে নিলাম? আর আমি কবেই বা এসব করলাম? হ্যাঁ হ্যাঁ, আমরা জানতাম টাকা নিয়ে বুড়ি ঠিক পাল্টি খাবে। তাহলে এটা কি বলুন এবার? এই নিন ডকুমেন্টস, নিজের চোখে দেখে নিন। মালবিকা দেবী ডকুমেন্টসটা পড়ে চোখ থেকে জল ফেলতে থাকে। আসলে বাড়ির দুই বৌমা মিলে চালাকি করেই বাড়িটি নিজেদের নামে লিখে নিয়েছিল এবং উকিলকে টাকা খাইয়ে প্রমাণ হিসেবে কিছু ডকুমেন্টস বানিয়ে নিয়েছিল। মালবিকা দেবী সবটাই বুঝতে পারছিল, তবুও সে আর কোনো কথা না বাড়িয়ে চোখে জল ফেলতে ফেলতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তার দুই ছেলে পাথরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের মাকে চলে যেতে দেখে। মালবিকা দেবী এত রাতে কোথায় যাবে কিছুই বুঝতে পারছিল না সে। অনেকটা দূর হাঁটতে হাঁটতে সে একটি রেলওয়ে স্টেশনে পৌঁছে যায়। অনেকক্ষণ ধরে কান্নাকাটি করার পর সে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে যখন তার ঘুম ভাঙে, সকাল হয়ে গেল, যাই দেখি আমার ছেলেরা চাটা কিছু খেয়েছে কিনা। উঠে বসতেই মালবিকা দেবীর গত রাত্রির সব কথা মনে পড়ে যায়। সে আবারও কাঁদতে শুরু করে। আজকে এই ঘটনার 2 বছরেরও বেশি সময় হয়ে গিয়েছিল, কিন্তু এখনো সেই দিনটির কথা মনে করে সে আঁতকে ওঠে। প্রতাপ, রোহিত, আমার বাচ্চারা কেমন আছে কি জানি। অনেকক্ষণ কিছু না খাওয়ায় তার খুব খিদে পেয়ে যায় এবং সে খাবারের উদ্দেশ্যে রেলওয়ে স্টেশনে রাখা ডাস্টবিনের কাছে যায়। সেখানে সে অর্ধেক খাওয়া একটি বার্গার খুঁজে পায়। বার্গারটা হাতে তুলে নিয়ে সে আবারও তার অতীতের চিন্তায় হারিয়ে যায়। মা, আমার বার্গারটা আমি খেয়ে ফেলেছি। এটা ভাইয়ের খাওয়া বার্গার। আমার আরো খিদে পাচ্ছে, আমি এই বার্গারটা খাবো মা। এ কি প্রতাপ, তুমি এই অর্ধেক খাওয়া বার্গারটা খাচ্ছ কেন? হ্যাঁ মা, অন্য কারোর এটো খাবার খেতে নেই, এতে অন্য কারোর মুখের গ্রান্স আমাদের মুখে চলে আসে, তাই তো মা? না বাবা, এই নে, তুই আমার বার্গার খা। নে ধর বাবা, খেয়ে নে। ক্ষুধার টানে পুরানো দিনের স্মৃতি থেকে সে বেরিয়ে আসে এবং চোখে জল ফেলতে ফেলতে বার্গারটা খেতে শুরু করে। সেই সময় স্যুট-বুট পরা একটি ইয়ং হ্যান্ডসাম ছেলে ট্রেন থেকে নামে। 2-3টে পুলিশ অফিসার বডিগার্ড হিসেবে তার সঙ্গে ছিল। তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে নিশ্চয়ই কোনো সরকারি অফিসার। যুবক ছেলেটির চোখ হঠাৎ করেই মালবিকা দেবীর উপর পড়ে এবং তার চোখ তার উপরেই থমকে যায়। সে একভাবে তাকে দেখতেই থাকে। মালবিকা দেবীও ছেলেটিকে দেখতে পেয়ে নিজের মনে বকবক করতে থাকে। এই বুড়ি, তুই স্যারকে দেখে কি বিড়বিড় করছিস রে? হ্যাঁ, ছাড়ো, বাদ দাও এসব, চলো অফিসে চলো। রতন নামে যুবক ছেলেটি ছিল ওই অঞ্চলের নতুন ডিএম অফিসার। আজই তার এই এলাকায় নতুন পোস্টিং হয়েছে। সে ওখান থেকে অফিসে চলে যায়। অফিসে পৌঁছে যাওয়ার পরও সে সারাক্ষণ শুধুই ওই বৃদ্ধ মহিলাটার কথাই ভেবে যাচ্ছিল।
রতন সেদিন কোনো কাজে মন দিতে পারেনি। রাতেও তার একটুও ঘুম আসেনি। কে ছিল ওটা? মহিলাটাকে দেখে খুব চেনা চেনা লাগছিল। পরের দিন সকালবেলা সে কিছু খাবার কিনে রেলওয়ে স্টেশনে আসে। সে দেখে যে বৃদ্ধ মহিলাটি প্ল্যাটফর্মে ঘুমিয়ে আছে। রতন তার পাশে বসে এক মনে তাকে দেখতে থাকে। হঠাৎ মালবিকা দেবীর ঘুম ভাঙলে সে রতনকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি উঠে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। দাঁড়ান দাঁড়ান বলছি, কে আপনি? আপনি কি মালবিকা ম্যাডাম, নাকি মালবিকা ম্যাডামের মতো দেখতে অন্য কেউ? মালবিকা ম্যাডামকে তুমি কিভাবে চেনো বাবা? কিভাবে চিনি মানে? আমার জীবনে ওনার অনেক বড় অবদান আছে, অনেক উপকার আছে। কই, আমার তো এমন কিছু মনে পড়ছে না। আমি আবার কবে উপকার করলাম তোমার বাবা? তার মানে আপনিই সেই মালবিকা ম্যাম? ম্যাম আমাকে চিনতে পারছেন না? আমি রতন। আপনি আমাকে 6 বছর ফ্রিতে টিউশন পড়িয়েছেন। ম্যাম আজকে আমি যা কিছু সবই আপনার জন্য। ও আচ্ছা, তুমি রতন। এই বুড়িটা যে এখন চোখে ভালো করে দেখতেও পায় না রে বাবা। দেখতে পান না নাকি দেখতে চান না ম্যাম? ম্যাম আপনার এই অবস্থা হলো কিভাবে? প্লিজ ম্যাম বলুন আমাকে। রতনের প্রশ্নের উত্তর দিতে না পেরে মালবিকা দেবী হাউ হাউ করে কাঁদতে শুরু করে। ম্যাম আপনি আমাকে বলুন প্লিজ, আপনার চোখে এই অশ্রুর কারণটা কি? কে আপনাকে কাঁদিয়েছে বলুন? বলুন না ম্যাম আমাকে, প্লিজ বলুন। মালবিকা দেবী তার সঙ্গে ঘটে যাওয়া সবটাই রতনকে খুলে বলে। রতন তাকে নিজের বাড়িতে নিয়ে এসে পেট ভরে খাইয়ে তার যত্ন নেয়। কয়েকদিন ধরে তার সেবা যত্ন করার পর সে মালবিকা ছেলে এবং বৌমাকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে আসার ব্যবস্থা করে। পুলিশ অফিসারগুলো রোহিত ও প্রতাপকে ধরে অনেক মারে। দুটো লেডি পুলিশ অফিসার দুই বৌমাকেও অনেক মারধর করে। মা দেখো না, এরা আমাদের কত মারছে। কিছু বলো না, তুমি কিছু বলো। বলো না যে নিজের ইচ্ছাতেই বাড়ি ছেড়েছিলে, আমরা কিছুই করিনি। চুপ, একদম একদম ন্যাকামি নয়। এই এদের লকআপে নিয়ে যাও। না রতন, ওদের ছেড়ে দে, ছেড়ে দে ওদের। আমি তোর কাছে হাত জোর করে বলছি, ওদের ছেড়ে দে। মালবিকা ম্যাডামের কথা শুনে রতন তাদেরকে ছেড়ে দেয়। মা আমাদের সঙ্গে বাড়ি চলো মা, আমরা তোমাকে অনেক ভালো রাখবো। রতন, এদের এখান থেকে চলে যেতে বল, চলে যেতে বল এদের। আমি এদের চিনি না। বাবা রতন, তুই যখন আমার জন্য এত কিছু করেছিস, আর একটা শেষ উপকার করবি বাবা। আমাকে একটা অনাথ আশ্রমে শিক্ষকতার সুযোগ করিয়ে দে বাবা। আমি আবার আমার আগের শিক্ষকতার জীবন ফিরে পেতে চাই। আমি অনাথ বাচ্চাদের শিক্ষাদান করে তোর মতো রতনদের সাহায্য করতে চাই, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষক যখন অসহায় হয়ে পড়বে তখন তোর মতো রতন তাদের সাহায্য করতে পারে। মালবিকা দেবীর কথা শুনে তার ছেলে এবং বৌমার মাথা লজ্জায় নিচু হয়ে যায়। তারা সকলে হাত জোড় করে তার কাছে অনেক ক্ষমা চায়, কিন্তু মালবিকা দেবী তাদের সঙ্গে কোনো মতেই বাড়ি ফিরে যেতে প্রস্তুত ছিল না। রতন একটি অনাথ আশ্রমে মালবিকা ম্যাডামের চাকরির ব্যবস্থা করে দেয়। মালবিকা দেবী আজও অনাথ আশ্রমে অত্যন্ত ভালোবাসার সঙ্গে বাচ্চাদের পড়াতে থাকে।